তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির লাতখোর বোতল রানী। তো বোতল রানী রিসেন্টলি তোমরা দেখছো যে এখন বোতল রানী কিন্তু দুটো করে ভিডিও দিচ্ছে, কারণ বোতল রানীর নাম কি বলে, সমালোচনার জন্য যারা বসে থাকে, বোতল রানীর সমালোচনার জন্য যারা ওয়েট করে, তারা কিন্তু বোতল রানীকে ক্রমাগত দুটো করে ভিডিও দেওয়ার জন্য আবদার করে। তাই তাদের আবদারে বোতল রানী দুটো করে ভিডিও এখন দিচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে বোতল রানীর বক্তব্য হচ্ছে, এই যে কদিন আগে বোতল রানী বলেছিল যে বোতল রানী থুতু না ছেটালে, মানে থুতু না ফেললে অন্যান্য ক্রিয়েটারদের পেটের ভাত জোটে না, অন্যান্য সমালোচকরা ওর থুতু চেটে বেঁচে রয়েছে আর কি। যে ভাবুন, যে হারাবাতে ঘর থেকে উঠে আসা ভণ্ড মহিলা লোকের পয়সায় চলে, লোকের পেছন মেরে চিটিংবাজি করে তার টাকায় খায়, এবং যে নিজে একটা পরজীবী, আদ্যপ্রান্ত পরজীবী, ডে ওয়ান থেকে ব্লগারদের গু চেটে থুতু চেটে যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সে চিন্তা করছে যে তার থুতু চেটে অন্য অন্য সমালোচকরা তাদের ডান হাত চালাচ্ছে। মানে সত্যি ভাবলে, ওই জন্য মানুষ বলে জানেন তো, মানে হারাবাতে ঘর থেকে উঠে আসা মানুষগুলো না, যখন কোনো কিছু পায় তখন তাদের ঔদ্ধত্য অহংকার এই লেভেলেই যায়। হ্যাঁ, ওই জন্য একটা প্রবাদ আছে যে অল্প জলের মাছ বেশি জলে খলবল খলবল করে। কেন বলুন তো প্রবাদটা আছে? এই ধরনের মানুষগুলোর জন্যই এই প্রবাদ প্রবচনটা কিন্তু রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওর একটা বক্তব্য ছিল যে এই যে থুতু, ওর থুতু চেটে অন্য অন্য সমালোচকরা চলছে। এবার সেটা নিয়ে ও একটা ভিডিও করেছে যেখানে ওর বক্তব্য হচ্ছে যে সে তখন মানে যারা সমালোচক তারাও বলেছিল যে ভাই না, তুমি যেমন তোমার থুতু চেটে যেমন সমালোচকরা চলছে, তেমনিভাবে তুমিও, হ্যাঁ তুমিও এতটাই পরজীবী, তুমিও অন্যের থুতু চেটে গু চেটে, হ্যাঁ তুমিও এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো। সেইটার উত্তরে কালকে ও একটা ভিডিও করেছে যেখানে ওর বক্তব্য হচ্ছে, এটা আমার সম্বন্ধে পুরো ভুল বলা হচ্ছে। আমি ম্যান্ডিকে নিয়ে ডে ওয়ান থেকে ভিডিও করিনি। যেই সময় ম্যান্ডি টপ কন্টেন্ট ছিল সমালোচনার জোনে, সমালোচনার হট কন্টেন্ট যেই সময় মারু ছিল, সেই সময়ও মারুকে নিয়ে ভিডিও করেনি। কেন করেনি? কেন করেনি? এবার দেখুন, আপনাদের তো প্রশ্ন আসবে কেন করেনি। হট কন্টেন্ট রয়েছে ভাই, আমাদের সমালোচকদের কাজ কি? যখন যেই হট কন্টেন্টটা মার্কেটে থাকবে সেটা নিয়ে সমালোচনা করা, সেটা নেগেটিভ হতে পারে, সেটা পজিটিভ হতে পারে, যে কোনোভাবেই আমরা সেটাকে নিয়ে সমালোচনা করি। কেউ পজিটিভ গ্রাউন্ডে করে, কেউ নেগেটিভ গ্রাউন্ডে করে। কিন্তু প্রকৃত সমালোচক যারা, তারা কি করবে? তারা সমালোচনার কাজ, সমালোচকের কাজ হচ্ছে ঠিককে ঠিক ভুলকে ভুল বলা, এটা হচ্ছে সঠিক সমালোচকের কাজ। সেখানে একটা সমালোচনার কেন্দ্রবিন্দুতে একজন হট কন্টেন্ট রয়েছে, একটা কন্টেন্ট হিসাবে মারু রয়েছে, কিন্তু সেই হট কন্টেন্টে নিয়ে ও কাজ করছে না, কারণ মারুর সঙ্গে তখন ওর সেই লেভেলের সখ্যতা ছিল। সেই কারণে ও মারুকে চটাতে চাইছিল না বা মারুর বিরুদ্ধে মুখ খুলতে চাইছিল না। সেই সময় কি হয়েছিল, মারু, ওর নাম কি বলে, তার যে হাজব্যান্ড রয়েছে সেই হাজব্যান্ডকে নিয়ে, হ্যাঁ একটা কিন্তু সমালোচনা তৈরি হয়েছিল, এবং সেখানে দেবশ্রীদি কনস্ট্যান্ট এদেরকে নিয়ে, মারুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছিল, সেই লেভেলের তেরেফুরে উনি নেগেটিভ কন্টেন্ট করছিল। এবং তখন যে নেগেটিভ কন্টেন্টটা হচ্ছিল, সেই সময় এই মারুর হাজব্যান্ড বরাহনন্দন বলে এবং পেছনে বোম গুজে দেবে বা বাজি গুজে দেবে এইরকম টাইপের একটা কথা বলেছিল বলে, যেটা নিয়ে পুরো সমালোচনা জোন উত্তপ্ত হয়েছিল, এবং মানে প্রত্যেকটা ক্রিয়েটার সেইটাকে নিয়ে প্রতিবাদ করেছিল। সমালোচকরা, প্রত্যেকটা সমালোচক সেটা নিয়ে ক্রিয়েটার মানে সমালোচনা করেছিল, শুধুমাত্র এই বোতল রানী ছাড়া। তাহলে বুঝতে পারছেন যে বোতল রানীর কাছে সমালোচনাটা অ্যাকচুয়ালি সমালোচনা নয়, অ্যাকচুয়ালি চাটামি, অ্যাকচুয়ালি দালালি, অ্যাকচুয়ালি মানে কি বলবো, চাটুকারিতা করা। কারণ
সমালোচনা যখন তৈরি হবে, আমরা সমালোচকরা সেখানে ন্যায় ভুল ঠিক সেটাই আলোচনা করবো, এটাই আমাদের কাজ। আমাদের এটা কাজ নয় ভাই কার সঙ্গে আমার সখ্যতা রয়েছে তার বিরুদ্ধে আমি মুখ খুলবো না, এর সঙ্গে আমার ভালোবাসা রয়েছে ভালোবাসা রয়েছে এর বিরুদ্ধে আমি মুখ খুলবো না, ওর সঙ্গে আমার চুমাচাটির সম্পর্ক রয়েছে এখন একে নিয়ে মুখ খুলবো না। কখন খুলবো? যখন আমাকে সে লাত মারবে, বা যখন আমাকে সে আমার জায়গাটা দেখাবে, বা যখন আমাকে সে তার সঙ্গে আমার সখ্যতা থাকবে না, সেই সময় আমি তাকে কন্টেন্ট করব। সেই সময় আমি তার দুর্বল জায়গাগুলোকে নিয়ে, যেগুলো এতদিন ধরে আমি মিশে যা যা কালেক্ট করেছি সেগুলোকে আমি কি করব, সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব। যখন যখন যেমন যেমন দরকার তখন তখন সেমনভাবে ভিউয়ার্সদেরকে এক ড্রপ খাওয়াবো আর ভিউজ গেন করব, খাওয়াবো আর ভিউজ গেন করব। তাহলে বলুন তো এটা কি সত্যি সমালোচনা? সত্যি কি এটা সমালোচনা? আপনাদের মনে হয় এটাকে সমালোচনা আপনারা বলবেন? আজকে বলছে আমি ভিডিও টু ভিডিও মারুকে নিয়ে ভিডিও করেছি, যখন মারু আমার পিঠ পিছে আমার নামে বদনাম, আমার নামে কি করেছে, মিথ্যাচারিতা করেছে, আমার নামে কটূক্তিমূলক কথা বলেছে, তখন আমি মারুকে নিয়ে সমালোচনা শুরু করেছি। তার মানে যেই সময় মারু কেন্দ্রবিন্দুতে ছিল সমালোচনার, যেই সময় তার হাজব্যান্ড একটা নোংরা কথা বলেছিল, সেই সময় সমালোচনা করার প্রয়োজন মনে করিনি। কারণ অন্য অন্য সমালোচকদের অপমান করলো না করলো তাতে ওর কিছু আসে যায় না। ওর জগৎ শুরু হয় ওকে দিয়ে, ওর জগৎ শেষ হয় ওকে দিয়ে। ওর ভাড়ামি, ওর ইত্রামি বদামি সমস্ত শুরু হয় ওর প্রফিট দেখে, ওর ভালো লাগা দেখে। যেখানে ওর প্রফিট সেখানে ও কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করলো, সমালোচকদের কি বললো, ভার মেজায়, ওর সেসব নিয়ে মাথা ব্যথা নেই, কোনোদিনই ছিল না। যখন ও এই অনেস্ট গ্রুপে ছিল তখনও সেম করেছে। অনেস্ট গ্রুপ ওর জন্য, ওর জন্য ওকে কেউ কিছু বললে পুরো অনেস্ট গ্রুপ নেমে যেত, পুরো অনেস্ট গ্রুপ একটার পর একটা ভিডিও নামাতো ওর বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে নিয়ে। আর এই বজ্জাত ওর মতন করে কন্টেন্ট করে যেত ওই বড় চ্যানেলকে নিয়ে। ও কিন্তু কোনো দিকে তাকাতো না। ও কিছু কিছু মানুষকে, মানে বিশেষ করে আমাদের সঞ্জয় দাকে পুরো গ্রিপে রেখে দিয়েছিল। মানে ওর মানে বাচ্চা না হওয়ার জায়গাটা নিয়ে, তারপরে তোমার ওই যে এই ধরনের আলোচনা করে তাকে গ্রিপে রেখে দিয়েছিল। এবং যখনই কেউ কিছু বলতো তখনই অনেস্ট গ্রুপ কী হতো, ঝাঁপিয়ে পড়তো তাদের বিরুদ্ধে ভিডিও করার জন্য, এবং নাই করে একটার পর একটা ভিডিও তাদের বিরুদ্ধে নামতো। আর এই তোর ওর মতন করে কিন্তু ওই বড় চ্যানেলকে নিয়ে 3টে করে ভিডিও, কোনোদিনও 4টে করে ভিডিও ওর মতন করে পড়ে যেত। তাহলে সেই সময় ওই অনেস্ট গ্রুপের ক্ষেত্রেও ও নিজের স্বার্থটা দেখেছে, স্বার্থসিদ্ধি করেছে, এই গ্রুপটাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থসিদ্ধি করেছে। এবং এইখানেও দেখুন, আগে এই মারুর সঙ্গে মহরম যখন ছিল সেই মারুকে নিয়ে দীঘায় গেল, কারণ সেই সময় ম্যান্ডির সঙ্গে মারুর যোগাযোগ ছিল না, ম্যান্ডির সঙ্গে এরও যোগাযোগ ছিল না। তাই জন্য কি করেছিল, মারুকে হাতে নিয়েছিল, এবং মারুকে হাতে নিয়ে ম্যান্ডিকে জ্বালানোর জন্য তখন কি করলো, দীঘায় গেল। দীঘায় গিয়ে সেই লেভেলের মহরম চুমা চাটি হাগা হাগি মানে দেখেছেন আপনারা কি কি করেছে, নাচন কোদন সমস্ত কিছু করলো, এবং যাতে ম্যান্ডিকে জ্বালানো যায়। এবং সেই সময় সেগুলো করছিল। তারপরে ওদের বিয়ের আগে, মারু এবং মারুর বরকে বিয়ের আগে বাড়িতে এনে শেল্টার দিল, সেটাও আপনাদের জানায়নি। তারপরে মারু এবং ওর নাম কি বলে পমপমের বিয়ের সময় রেজিস্ট্রি ম্যারেজ করালো, সেখানেও সই সাবুত এই বজ্জাত করলো, সেটাও আপনাদের জানায়নি। এগুলো কিন্তু সব গোপন তথ্য হিসেবে সব নিজের কাছে মানে তথ্যগুলোকে জমা রাখছিল, যখন দরকার হবে তখন এগুলোকে অ্যাপ্লাই করবে। সেই জন্য একটার পর একটা প্রমাণকে নিজের কাছে সযত্নে রেখে দিচ্ছিল। এবং মারু এবং পমপম যখন বিয়ে করলো, এবং বিয়ে করার পরে যখন ম্যান্ডির সঙ্গে সখ্যতা হলো, এই বজ্জাতের পেছন ফেটে হাতে চলে আসলো। ভাই, যেই ম্যান্ডির কাছে যাওয়ার জন্য আমি এত কিছু করে গেলাম, সেই ম্যান্ডির সঙ্গে ম্যান্ডি যখন তুই রানাঘাটে গিয়ে ভাড়াটা নিয়ে আমাকে পুরো কাট করে দিয়ে ম্যান্ডির কোলে উঠে বসলি, এবং তুই আর ম্যান্ডি সেই সময় মারু এবং ম্যান্ডি দুজনেই চরম লেভেলের ভিউজ কামাচ্ছে। কারণ হচ্ছে দুটো কি বলবো ভিন্ন ধর্মের ছেলে মেয়ে বাড়ির থেকে পালিয়ে, বাড়িতে না জানিয়ে
বিয়ে করেছে এবং সেই বিয়েটাতে ম্যান্ডু তাদের সাথ দিচ্ছে এবং রানাঘাটে গিয়ে তারা ঘর ভাড়া নিয়েছে। সেই সময় ম্যান্ডুর চ্যানেলেও যেই পরিমাণ ভিউজ হচ্ছিল আর মানে মারুও সেই সময় সেই ভিউজটা কামাচ্ছিল এবং ম্যান্ডিও এই সময় দেখেছে যে এরা ভিন্ন ধর্মের দুটো ছেলে মেয়ে আলাদা বিয়ে করে যখনই সংসারটা করবে সেই সময় কিন্তু ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে গিয়ে পড়ে ভিউজ কামাবে, আর এর মধ্যে যদি আমি এন্ট্রি নিতে পারি তাহলে আমিও সেই লেভেলের ভিউজ কামাবো। সেই গেমটা কিন্তু ম্যান্ডি পুরোদমে খেলেছে এবং সেখানে ম্যান্ডি যেরকম ভিউজ কামিয়েছে মারুও সেইভাবে ভিউজ কামিয়েছে। মাঝখান দিয়ে আটি হয়ে গড়াগড়ি খাচ্ছিল এই বোতল। তখন বোতল দেখলো এ তো পুরো গেম উল্টো ঘুরে গেল এবং অন ক্যামেরায় এসে এই বজ্জাতকে পম্পম বলল আমাদের বাজেট কম ছিল বলে এই বোতল রানীকে তারা নিমন্ত্রণ করতে পারেনি বলে সপাটে ছেঁড়া চটি দিয়ে সাপা সাপ করে মুখে চোখে যেখানে পড়লে একদম বাড়ি দিয়ে ওই বজ্জাতের আসল জায়গা মানুষকে চিনিয়ে দিল। কিন্তু আপনারা কি ভাবছেন এত বড় অপমানটা করার পরে বোতল রানী সেটা রিভেঞ্জ না নিয়ে ছেড়ে দেবে? কখনো ছাড়বে না, কারণ ওর জীবনটাই শুরু হয়েছে রিভেঞ্জ নিয়ে এবং জীবনটা শেষও হবে রিভেঞ্জ নিতে নিতে। কারণ ও প্রচণ্ড হিংস্র একটা মানুষ। ও নিজের স্বার্থে নিজের প্রয়োজনে ছাড়া এক চুল কারো সম্বন্ধে ভালো বলে না, কারো সম্বন্ধে জানবেন ও কোনো মানুষের সম্বন্ধে একটা কথা নিজের প্রয়োজন নিজের সুবিধা ছাড়া ভালো বলে না। প্রত্যেকটা মানুষকে ও ইউজ অ্যান্ড থ্রো, এটাই ওর পলিসি, এটাই ওর লাইফস্টাইল। ও নিজের বাড়িতে নিজের বাবা মাকে পর্যন্ত নিজের প্রয়োজনে ব্যবহার করে। আজকে একটা মিথ্যাচারিতা করলো বাবাকে এনে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে উনি কত বড় একজন মিথ্যাবাদী ঠক সেটা প্রমাণ করলো। যেখানে স্বামী স্ত্রীর মধ্যে কিচ্ছু হয়নি, 12 বছর সংসার জীবন ভেঙে যাচ্ছে বলে বাবাকে এনে শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়ে প্রমাণ করতে হলো না তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা বচসা হয়েছে, সম্পর্ক ভাঙার জায়গায় চলে গেছে, তাই সে থাকতে পারছে না, তাই এখান থেকে ছেড়ে গিয়ে ফ্ল্যাটে চলে গেল। কিন্তু সেটা সর্বৈব মিথ্যে কথা। সেটা আজকের ডেটে আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে সেটা একটা স্ক্রিপ্ট হিসাবে পুরো দমে কন্টেন্ট হিসাবে কাজ করা হয়েছিল ভিউজ গেইন করার জন্য। যেখানে তার বাবা যে মিথ্যাবাদী সেটা প্রমাণিত হয়ে গেছে। তাহলে ভাবুন, যে মেয়ে তার বাবাকে সৎ রাখতে পারে না, বাবাকে মিথ্যাবাদী প্রমাণ করে, যে মেয়ে নিজের মাকে খামাচু বলে, যে মহিলা নিজের প্রয়োজনে প্রত্যেকটা মানুষকে ব্যবহার করে, সে মানুষ মারিয়ার এই যে জিনিসটা করলো সেটা মেনে নেবে? যে মারিয়ার পেছনে ও এত সময় ব্যয় করলো, মারিয়াকে নিয়ে দীঘায় গেল কারণ ম্যান্ডির কাছাকাছি যেতে হবে, মারিয়াকে নিয়ে ওখানে গিয়ে লাল জলের আসর বসালো, মারিয়ার বাড়িতে গিয়ে থাকলো, মারিয়া পম্পমকে নিজের বাড়িতে এনে রাখলো, এত কিছু করলো, সেখানে নিটফল যদি 0 হয় তাহলে আমাদের বোতল রানী সেটা কি করে মেনে নেবে? কাজেই সেই জায়গায় কিন্তু বোতল রানী ব্যাস দেখলো যে কেসটা তো অন্যদিকে ঘুরে গেল। তখন কি করলো, এইদিকে ম্যান্ডি দেখছে যে এইখানে ওর নাম কি বলে দেবশ্রীদি চরম লেভেলের মারিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে এবং ম্যান্ডি কিন্তু সেই সময় দেবশ্রীদির সঙ্গে একটা সখ্যতা রাখার চেষ্টা করছিল কমেন্ট বক্সে গিয়ে এবং ফোন আলাপের মাধ্যমে। তারপরে দেখলো যে এই যে সব কিছুর মধ্যে পুরো ঘটনাটার মধ্যে গন্ডগোলটা পাকলো কোন জায়গায়? গন্ডগোলটা পাকলো তখন যখন এই মারু আর পম্পম ম্যান্ডির পেছনে পিছে একটা বিজনেস করার কথা শুরু চাইলো এবং সেই বিজনেসটা ম্যান্ডি আর ওর নাম কি বলে স্যান্ডি মিলে করে, সেই একই বিজনেস একই স্টাইলে যখন মারু করতে চাইলো তখন সোনায় সোহাগা হয়ে এই বোতল রানী এন্ট্রি নিল এবং মারুকে ক্যাট করে লাথি মেরে একদম কাট করে দিল। বুঝতে পেরেছেন কিভাবে পলিসি, কিভাবে গুটি সাজানো আর কিভাবে গেমটা খেলা হয়েছে? এবং তখন ম্যান্ডি দেখলো যে এখন এই মারু যখন আমার পেছনে এই ধরনের কাজ করলো, সেই সময় কিন্তু মারু তার আগের থেকে কিন্তু মারুকে ম্যান্ডির কাছ থেকে সরানোর প্লটিং স্টার্ট হয়ে গেছিল। ম্যান্ডির যে আরও যে গ্রুপের মধ্যে অন্য দালালগুলো রয়েছে, তার মধ্যে গোল্ড রয়েছে,
হ্যাঁ, নূপুর রয়েছে, এই যে দালালগুলো, সেই দালালগুলো কিন্তু পিছন থেকে খেলা অলরেডি স্টার্ট করে দিয়েছিল মারুকে সরানোর জন্য। কারণ মারুর সঙ্গে তাদের কথাবার্তা হয়েছিল, পিএনপিসি হয়েছিল, কিছু কথা তারা বলেছিল, কিছু কথা মারু বলেছিল, কিন্তু মারুর কথাটাকে হাইলাইট করা হয়েছিল, তাদের কথাগুলোকে চেপে যাওয়া হয়েছিল। এবং সেই কথাগুলো বলে মারুকে কিন্তু আস্তে আস্তে প্লটিং করে কাট করার প্রসেস শুরু হয়ে গেছিল। এবং তারা কিন্তু অলরেডি এই বোতল রানীর সঙ্গে যোগাযোগ স্টার্ট করে দিয়েছিল, এবং বোতল রানীর কাছ থেকেও বোতল রানী সেই সুযোগটাই খুঁজছিল যে আমাকে যেন তেন প্রকারণ ম্যান্ডুর কাছে যেতে হবে। তাহলে কি করতে হবে, কি করতে হবে? মানে মারু আমার কাছে ম্যান্ডি সম্বন্ধে কি কি বলেছে, ম্যান্ডির মেয়ে সম্বন্ধে কি কি বলেছে, সেগুলোকে কি করতে হবে, এই জায়গাটায় আমাকে বলতে হবে। এবং সেটা কি হলো, ক্যামেরার পেছনে কথা চালাচালি, ম্যান্ডিরকে কি বলেছে শোনা হলো, ম্যান্ডির কাছে বোতল রানী সম্বন্ধে মারু কি বলেছে শোনা হলো, দিদিদের কাছে কি বলেছে শোনা হলো। এমতো অবস্থায় তখন পুরো দমে একটা গ্রুপ করে মানে মারুকে সাইড করে একদম ক্যাপ করে লাথি মেরে সরিয়ে দেওয়া হলো। এবং যেই কারণে সরিয়ে দেওয়া হলো, সেই কারণে কিন্তু মানে মারুর থেকে বেশি পরিমাণে অন্যায় কিন্তু করেছিল পমপম, কিন্তু মারিয়াকেও ছেটে বাদ দিয়ে দেওয়া হলো, যেহেতু তারা স্বামী স্ত্রী, সেই জন্য মারিয়াকেও কালপিট মনে করে পুরো দমে সরিয়ে দেওয়া হলো, একদম মানে অচেনা মানুষের মতন। এবং সেই দিন থেকে পুরো গ্রুপটা রিভেঞ্জ নেওয়ার জন্য পুরো দমে মারিয়ার পেছনে হাত ধুয়ে পড়ে গেল। মারিয়া খেলে দোষ, মারিয়া উঠলে দোষ, মারিয়া বসলে দোষ, মারিয়া গেলে দোষ, মারিয়া মানে কি বলবো, কথা বললে দোষ, কথা না বললে দোষ, চুপ থাকলে দোষ, কথা বললে বেশি কথা বললো না কম কথা বললো তো কেন বললো, সমস্ত কিছু নিয়ে তখন কিন্তু সমালোচনা স্টার্ট হয়ে গেল। তার মানে একজন সমালোচক হিসাবে ও কাজ করে না, এটা প্রমাণিত সত্য। কারণ সমালোচক যদি হিসাবে কাজ করত, যখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে মারু ছিল, সেই সময়ও সমালোচনা করত, কিন্তু সেই সময়ও সমালোচনা করতে পারেনি, কারণ ও তখন মারিয়াকে চাটছিল। ও বুঝতে পারছিল না মারিয়ার দিকে যাবে না ম্যান্ডির দিকে যাবে, কোন দিকে যাবে বুঝতে পারছিল না। যেই সময় ওরা মানে এই দেবশ্রী দিকে বরাহনন্দন বলেছিল, একটা কথা বলেনি, উপরন্তু মারিয়ার দাবেদারি করে এসে বলেছিল ওরা অফ ক্যামেরায় আমার কাছে অন্যায় স্বীকার করেছে, তখন কিন্তু প্রত্যেকে বলেছিল অন্যায় স্বীকার ক্যামেরার পিছনে করলে হবে না, কারণ অন্যায়টা অন ক্যামেরায় করেছে, ক্ষমা চাইলেও অন ক্যামেরাই চাইতে হবে। কিন্তু সেই জায়গায় ও মুখ খোলেনি, কারণ সেই সময় মারিয়ার হয়েও কথা বলছিল, কিন্তু দেখলো মারিয়ার হয়ে কথা বলে ওর ইনকামটা কম হচ্ছে, ওর সেই লেভেলের ভিউজ হচ্ছে না। তাহলে কি করতে হবে, এই দিকে একটা গ্রুপ পুরো মারিয়ার বিরুদ্ধে কাজ করছে, সেখানে গোল্ড দিদি রয়েছে, সেখানে নূপুর দিদি রয়েছে, যারা কিন্তু অলরেডি মারিয়াকে সুন্দর সুন্দর গিফট দিয়েছে, সোনা ফোনা উপহার দিয়েছে। তাহলে এই জায়গায় যদি আমি ঢুকে যাই, তাহলে আমি মারিয়ার জায়গাটা পাবো, আমি মানুষের কাছ থেকে ভিউজটা পাবো, এবং কারণ যখনই আমি মারিয়াকে নিয়ে মুখ খুলবো, মানুষ কিন্তু আমার ভিডিও দেখতে আসবে। তার কারণ মানুষ সমালোচনা ভিডিও টু ভিডিও দেখার থেকে ভেতরের খবর, হ্যাঁ, ক্যামেরার বাইরের বহির্ভূত খবর শুনতে বেশি ইন্টারেস্টেড বোধ করে। এবং সেই জায়গায় মারুর বহু জিনিস আমার কাছে একেবারে সুন্দর করে সাজানো রয়েছে। দীঘায় গিয়ে কত টাকা আমি খরচা করেছি, কত টাকা মারু খরচা করেছে, তার হিসাব আমার কাছে আছে। দীঘায় গিয়ে কিভাবে মারু আমার দুটো ক্লিপ চুরি করেছে, তার কথাটা আমার কাছে রয়েছে। মারু কিভাবে চুল স্ট্রেট করবে বলে খুব দরকার বলে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, সেটা আমার কাছে গচ্ছিত রয়েছে। মারু কিভাবে ম্যান্ডির কাছ থেকে টাকা নিয়ে টাকাটা ফেরত দেয়নি, আমি জেনে রেখেছি। মারু কিভাবে তার মায়ের সঙ্গে যোগাযোগ করছে না, মেয়ের সঙ্গে যোগাযোগ না করতে পারে মা বিছনায় শয্যাশায়ী, মা হাসপাতালে ভর্তি হয়ে গেছে, সেই খবরগুলো কিন্তু আমার কাছে সুন্দর করে গচ্ছিত রয়েছে। এবং যখনই এগুলো আমি ক্যামেরার মধ্যে এসে বলবো, তখনই আমার ভিউজটা আপ হবে, আর ওইদিকে ম্যান্ডু রানীর সান্নিধ্যে আমি আরও তত বেশি করে আসতে পারবো।
তাহলে বলুন তো, এই যে ভিডিওগুলো হয়েছে, এই কথাগুলো একটাও ভিডিও টু ভিডিও হয়েছে? এই যে ইতর বজ্জাত নচ্ছার মেয়ে ছেলে লাতখর বলল যে আমি মারুকে নিয়ে এই পর্যন্ত যা যা ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিও টু ভিডিও করেছি। ভাই, কোন জায়গা থেকে ভিডিও টু ভিডিও করা হয়েছে? কোন জায়গা থেকে? দুটো ক্লিপ মারিয়া চুরি করেছিল, এটা ভিডিও টু ভিডিও হয়নি। মারিয়া তোর কাছ থেকে টাকা ধার নিয়েছিল, এটাও ভিডিও টু ভিডিও হয়নি। মারু ম্যান্ডির কাছ থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয়নি, সেটাও ভিডিও টু ভিডিও হয়নি। এবং মারু যে ওর নাম কি বলে, তো ওর নাম কি বলে, ওই যে ম্যান্ডির মায়ের বালিশ নিয়ে গেছিল, সেই বালিশটা ফেরত দেয়নি, সেটাও ভিডিও টু ভিডিও হয়নি। একটা কন্টেন্ট তুই ভিডিও টু ভিডিও করিসনি, কিন্তু এতটাই তুই মিথ্যাবাদী, সেটুকু সৎ সাহস তোর নেই এসে বলার যে না ভাই আমি ভিডিও টু ভিডিও করিনি, আমি ভিডিও বহির্ভূত ভেতরকার খবর এনে ভিডিও করেছি। তুই ডে 1 থেকে আজ পর্যন্ত যত ভিডিও করেছিস প্রত্যেকটা ভিডিও বহির্ভূত কথা দিয়েই ভিডিও করেছিস। ভেতরের খবর নিয়ে এসে গোপন তথ্য বলে চালিয়েছিস, ভেতরের খবর নিয়ে এসে অ্যাজাম্পশন করে বলছিস বলে চালিয়েছিস, আর ভিউয়ার্সরা সেটাই শুনেছে, সেটাই বিশ্বাস করেছে। পরে জানা গেছে একটাও তুই অ্যাজাম্পশন করে বলিসনি, প্রত্যেকটা খবর ভেতর থেকে নিয়ে এসে তুই বলেছিস, প্রত্যেকটা খবর ভিতর থেকে মানুষকে তুই বলেছিস। তাহলে কোনটা ভিডিও টু ভিডিও করেছিস? কোনটা ভিডিও টু ভিডিও করেছিস যে মানুষকে আজকে বুকনিবাজি মেরে তুই ভিডিও টু ভিডিও করেছিস? তুই মারুরকে নিয়ে সমালোচনা করতে বসেছিস। সমালোচক যদি হতিস তাহলে জায়গায় জায়গায় না চাটন দিয়ে যখন যেখানে মুখ খোলা দরকার তুই খুলতিস, কিন্তু তুই সেটা খুলিস না। ম্যান্ডির ক্ষেত্রেও আমরা দেখেছি, যেখানে ম্যান্ডি সমালোচনা ছুড়ে যাচ্ছে, অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে, সেখানে তুই চাটনের পর চাটন দিয়ে যাচ্ছিস। ম্যান্ডি মাথার মধ্যে ওর নাম কি বলে ডিম ফিম মাখিয়ে ঠাকুরের ফুল নিতে চলে গেল, ফুল নিয়ে আসলো, তোর কোনো বক্তব্য নেই। ম্যান্ডি পিরিয়ডের মধ্যে ঠাকুরের সব কিছু করছে, তোর কোনো বক্তব্য নেই। ম্যান্ডি বাসি জামা কাপড় ছাড়ে না, হ্যাঁ, সমস্ত কিছু যা দেখছিস তোর কোনো কিছু সেটা নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু মারু কেন সিঁদুর পরলো? হিন্দুর ঘরে বিয়ে হয়েছে, সিঁদুর পরলো, ওদের তো বোরখা পরে, ও কেন সিঁদুর পরলো? কেন লক্ষ্মী পুজো করলো? লক্ষ্মী ঠাকুর কেন ধরলো না? লক্ষ্মী পুজো কন্টেন্ট করলো, ওর শাশুড়ি ওকে দিয়ে ভোগ রাঁধালো না, হ্যাঁ, ও লক্ষ্মী ঠাকুর নিল না, ও মানে অঞ্জলি, ওর নাম কি বলে, ওর আলপনা পুরো দিল না, ও আলপনা নিজে একটুও দেয়নি, একটু ছুঁয়েছে, আর বাদ বাকি ওর নাম কি বলে, পম্পমের ভাইজি যে রয়েছে, এই ইসের ভাসুরের মেয়েটা রয়েছে যে মারিয়ার, সে দিয়েছে, কিন্তু নাম করলো ও ভোগ রান্না করলো না, কিন্তু নাম করলো ও ভোগ রান্না করেছে। সমস্ত জিনিস নিয়ে মারিয়াকে নিয়ে তুই পড়ে গেলি, এবং এখনো বলছিস একটা মেয়ের চ্যানেল, একটা মেয়ের ফেস লস করার জন্য যা করণীয় প্রত্যেকটা জিনিস করার পরেও তুই আজকে বলছিস আমি কোনো দিনও মারিয়ার ক্ষতি চাইনি। রিয়েলি আর কি করে ক্ষতি চাইবি? একটা মেয়ের ইনকামের জায়গায় তুই পেটে লাত মারছিস, তারপরে বলছিস তার কোনো ক্ষতি তুই চাসনি। এখনো পিঞ্চ করে যাচ্ছিস যে সে প্রেগনেন্ট না। যদি প্রেগনেন্ট হয় তাহলে বলুক প্রেগনেন্ট, সেটা নিয়ে কন্টেন্ট কেন করছে? তোর গাত্রদাহ হচ্ছে, কখনোই বলবে না। আমি যেটুকু বুঝেছি, তোদের মতন বজ্জাত কতগুলো নর পিশাচিনি যে ওয়াইটির মাঝখানে রয়েছে, আমি ব্যক্তিগতভাবে মানে এই ভিডিওর মাধ্যমে মারুকে বলবো, কখনোই যদি সে প্রেগনেন্ট হয়ে থাকে 6-7 মাস না হওয়া পর্যন্ত সে ওয়াইটিতে এসে যেন সেটা না জানায়, কারণ তোদের মতন হায়নাগুলো ওই মেয়েটাকে ছিঁড়ে খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছিস। তোদের ওই ছিঁড়ে খাওয়ার প্রবণতার জন্য হয়তো ওর বাচ্চারও কোনো ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু যদি একবার তোদের এই নোংরা প্রবৃত্তির জন্য বাচ্চাটার কোনো ক্ষতি হয় তোদের কিচ্ছু আসবে যাবে না, কিন্তু ওই মেয়েটার অনেক কিছু আসবে যাবে। সেই জন্য আমরা যারা প্রকৃত মা এবং যারা সত্যিই আমরা প্রেগনেন্সির সময় প্রত্যেকটা মানুষ 5 মাস 6 মাস 7 মাস না হলে জানায় না বাইরের লোকদের, সেখানে
আমি মারিয়ার ক্ষেত্রেও সেটা মারিয়া না জানাক, সেটাই চাইবো। কারণ তোর মতন একটা হায়না বসে আছিস ছিঁড়ে খাওয়ার জন্য, তাই জন্য প্রতিদিন প্রতিনিয়ত ওকে উস্কাচ্ছিস যে এটাকে কন্টেন্ট করছিস, কন্টেন্ট করে ভিউজ গেন করছিস। ভাই তুই এরকম ইত্রামি বদরামি মেরে অনেক ভিউজ গেন করেছিস। হ্যাঁ, 12 বছরের স্বামীর সঙ্গে সংসার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে বলে 1 মাস ওখানে বসে কন্টেন্ট করলি। পাতিল কিনছি, হাড়ি কিনছি, ওর নাম কি বলে, কৌটো অর্ডার দিয়েছি, এই র্যাক অর্ডার দিয়েছি, নতুন জায়গায় যাব, র্যাক লাগবে, কৌটো লাগবে, এরকম করে করে প্রতিদিন একটা করে কন্টেন্ট করেছিস না? তারপরে যখন শ্বশুরবাড়ি মানে ফ্ল্যাটে গেছিস, সেখানে গিয়েও ভণ্ডা পাঠাকে সঙ্গে করে নিয়ে গেছিস, কিন্তু মানুষকে খাইয়েছিস। তুই একা আছিস, তোর একার সংসার মারাচ্ছিস। হ্যাঁ, করেছিস তো। সেখানে আজকে মারিয়া এটুকু যদি উজ্জ রাখে সে সত্যি প্রেগনেন্ট না প্রেগনেন্ট নয়, এইটা যদি কিউরিসিটিটা ভিউয়ার্সদের কাছে রাখে এবং ভিউয়ার্সরা সেই জায়গায় ওকে ভরে ভরে ভিউজ দেয়, তাতে তোর আর গাত্রদাহের কোনো কারণ নেই। মারিয়া বলেছে সময় হলে বলবো। সেই সময়টার জন্য ওর ভিউয়ার্সরা অপেক্ষা করছে এবং বহু ক্রিয়েটার আমার সাথে একমত হবেন যে সত্যিই মারিয়া যদি প্রেগনেন্ট হয় সেই কথাটা না বলে খুব ভালো করেছে। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।